দর্শক বন্ধুরা, আগামীকালকে আমরা আবার নতুন মিক্সিং ফিড তৈরি করব। তো মিক্সিং ফিডের ভিডিও যারা দেখতে আগ্রহী কিংবা যারা দেখতে চাচ্ছেন, মূলত তারা আমার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যথারীতি এবং যথাসাধ্য সঠিক ইনফরমেশন এবং কী কী মেডিসিন এসব উপদেয় মানে রেশিওগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আগামীকালকে ভিডিওটা দেখবেন। চেষ্টা করবো আগামীকালকে আপনাদেরকে সঠিক এবং তথ্যবহুল একটি ভিডিও উপহার দেওয়া। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্ব। দর্শক বন্ধুরা, বিভিন্ন ব্যস্ততার কারণে সঠিক সময়ে আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করা সম্ভব না হয় আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। মূলত গরু লালন পালন, চিকিৎসা ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন সহ যাবতীয় বিভিন্ন তথ্যাদি, যাদের জন্য আপনাদের এই গবাদি পশুগুলো থাকে সুস্থ, নিরোগ এবং নিরাপদ। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আমাদের মেইন লক্ষ্যই হচ্ছে গবাদি পশুর সুস্থতা, নিরাপদ এবং টোটাল ভ্যাকসিনের আওতায় যেন নিরোগ গরু বাংলাদেশে থাকে আর কি। এই তো আজকে আমরা যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, আপনারা জানেন গত শুক্রবারে হয়তো বা আমার গরুগুলো কেনার মোটামুটি 9-10 দিন হয়ে গেল এই হাড্ডিসার গাভী গরু। তারপর ছিল এবার আজার মোটা তাজা করার জন্য। তো ইনশাল্লাহ মোটা তাজা হওয়া শুরু হয়ে গেছে, হয়তো বা দ্রুত ফেডেনিং হবে। তো আমরা কি কি দিয়ে ফেডেনিং করি আপনারা অলরেডি অনেকেই আমাদেরকে জানান কিংবা মন্তব্য করেন। তো আমরা শুরুতে আপনাদেরকে বলি, আমরা এই গরুগুলোকে কেনার পরে প্রথমে কৃমি মুক্তকরণ ট্যাবলেট দিয়ে থাকি, তারপর কৃমি মুক্তকরণ ইঞ্জেকশন দিয়ে থাকি। এটা দেওয়ার পরে যদি স্কিনে কোনো গরুর সমস্যা থাকে, চামড়া যদি চর্মরোগ থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা আইভারমেকটিন দিই, এমেকটিন। মানে এটা দেই কেন, এটা স্কিন যেন মানে একটু সফট হয় এবং সিলসিলে হয় এবং মানে খুব আকর্ষণীয় যেন হয়, কালারফুল হয়। এই জন্য আমরা এই ধরনের গরুগুলো দিয়ে দিই। আপনারা জানেন বাংলাদেশে ম্যাক্সিমাম গরুয়ে পুষ্টিহীনতার শিকার, বিশেষ করে যারা দুটো একটা গরু লালন পালন করেন, তারা পুষ্টি, খাবার চাহিদা এই বিষয়ে তারা কোনো সম্যক জ্ঞান রাখে না কিংবা ধারণা রাখে না। এর জন্য গরু অনেক সময় হিটে আসে না কিংবা অনেক সময় কনসেপ্ট করে না, কৃমিমুক্ত যে সেটাও তারা করে না, কখন কী করতে হবে, কখন কী ভ্যাকসিন করতে হবে সেটাও তারা জানে না। তো টোটাল বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে কিন্তু সেই বিষয় না, আজকে কথা বলবো যে কী কী গরু, এই গরুগুলোকে আমরা কী কী মেডিসিন দিয়ে মোটা তাজা করতেছি। আপনারা দেখছেন আমার হাতে একটা জিঙ্ক সালফেট। এই জিঙ্ক সালফেট এই গরুটাকে 50 মিনিট সকালে, 50 মিনিট রাত্রে, এভাবে আমরা গরুটাকে 10 দিন দেবো। এটাতে কী হবে, যে কৃমি মুক্ত করার পর, কৃমির ইঞ্জেকশন দেওয়ার পরে অনেক সময় লিভারে কিছুটা টক্সিসিটি হয়। লিভারের টক্সিসিটি মানে কি, যে লিভারে কিছুটা বিষক্রিয়া হয়। বিষক্রিয়ার কারণে গরু যে পরিপাকতন্ত্রের যে মানে বিপাকীয় যে সিস্টেমটা, রুমেনটা, সেটা আসলে একটু হলেও দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা রোধ করার জন্য জিঙ্ক সালফেট এবং লিভার টনিকের কোনো বিকল্প নেই। তো আমরা এই গরুগুলোকে শুরুতে কেনার পরে কৃমিমুক্ত ইঞ্জেকশন এবং ট্যাবলেট দেওয়ার পরে আমরা লিভার টনিক 100 ml মানে 100 ml একটা, এবং জিঙ্ক সালফেট 1 লিটার, এটা আমরা দিয়ে দিই। এটা আমাদের সেই সচরাচর সহজাত নিয়ম। এভাবে আমরা এই গরুগুলো লালন পালন করতেছি। এটা একটা প্রথমেই গেল। তো কৃমিমুক্তকরণ প্রতিটা গরু 60 কেজি কিংবা 70 কেজির উপরে গেলে এলটি ভ্যাট কিংবা রেনাডেক্স এই ধরনের ইঞ্জেকশন ট্যাবলেটগুলো দিতে হয়। আর ইঞ্জেকশন যারা আপনারা দিতে না পারেন, অবশ্যই পশু চিকিৎসকের শরণাপন্ন হয়, তারা নাইট্রোনিক্স ইঞ্জেকশন দেবে কলিজা কৃমির জন্য। এটা কলিজা কৃমি রোধ হয়ে যাবে। আর উপরে চামড়ার উপরে যে সমস্যাটার কথা বলছিলাম, যে অনেক সময় উকুন, আটালি এবং চামড়ার নিচে ছোটো ছোটো গিট কিংবা পোকা হয়ে যায়, সেক্ষেত্রে সেইটার জন্য আমরা আইভারমেকটিন ইঞ্জেকশনও প্রতি গরুতে 100 কেজিতে 100 ml করে এভাবে আমরা পানি মিশ্রণ করে, মানে ডিস্টিল ওয়াটার মিশ্রণ করে দিয়ে দিই। তো এটা হচ্ছে প্রথম ধাপ। এখন দ্বিতীয় ধাপের কথা আমরা বলব। যখন এই ধাপটা আমাদের পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আমরা এই ইঞ্জেকশনের শরণাপন্ন হই। আমার হাতে যে ইঞ্জেকশনটা আপনারা দেখছেন, এটা হচ্ছে কেটাফাস ইঞ্জেকশন, একটা ভিপেলেক্স ইঞ্জেকশন, হয়তো ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে জিস ভ্যাট কিংবা জিসার ভ্যাট, এটা আপনারা দেখলেন। এই যে কেটাফাস ইঞ্জেকশন, এই সমস্ত গরুকে 15 থেকে 20 মিলি করে, আমি এই গরুটাকে 15 থেকে 20 মিলি করে স্টার্ট করি। আজকে কয়েকদিন হলো ইঞ্জেকশন আনা, তো বিভিন্ন ব্যস্ততার কারণে ইঞ্জেকশন দেওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ খামারি সেকশনটা এমন একটা সেকশন, যদি কেউ বেকার থাকে এবং যদি কারো অভিজ্ঞ, প্রশিক্ষিত এবং দক্ষ লোক কারো থাকে, সেক্ষেত্রে তার খামারটা পরিচালনা করা অতি সহজ এবং স্বাভাবিক হয়।
সাধারণভাবে পরিচালনা করতে গেলে সবসময় নজরদারিতে রাখতে হবে, তাই ব্যস্ততার কারণে নজরদারিতে সবসময় রাখতে পারি না। তো এই ইঞ্জেকশনগুলো আমরা কয়দিন পর দেবো সেটা আপনারা শুনবেন। যে ইঞ্জেকশনগুলো আমরা যদি আপনারা দ্রুত মোটা তাজা করতে চান তাহলে আপনারা 3 থেকে 5 দিন পর ইঞ্জেকশন দেবেন। অনেকে 7 দিন পর দেয়, আমি কিন্তু 7 দিন পর দিই, আমি কিন্তু 3 দিন আর 5 দিন পর দিই না। আমার প্রতিটা গরু 2 থেকে 2.5 মাসের মধ্যে ইনশাআল্লাহ 90 to 100% সে ফিডিং হবেই। তার কারণ আমি যে রেশিওতে ফিড মিক্সিং করি, আমার ফিডে যে খাদ্যটা থাকে সেই খাদ্যটার রেশিও অন্যান্য ফিডের চেয়ে অনেক গুণ উপকারী এবং ভালো। আমি যেটা করি সেটা হলো যে ভুট্টার গুঁড়ার সঙ্গে রাইস ব্রান, তারপর হচ্ছে আপনার ধানের কুড়া, তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে মেন উপাদান, সরিষা খৈল, তারপর সোয়াবিন, তারপর হচ্ছে আপনার সরিষার খৈল একই হইল, সরিষার খৈলে দিই সোয়াবিন, তারপরে হচ্ছে আপনার ডিসিবি, ফ্যাট, বার্গার, তারপর হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড, লাইসিন, ডিএল মেথিনিন, হ্যাঁ, মাল্টিভিটামিন, তারপরে হচ্ছে আপনার ফ্যাট, এই সবগুলো দিয়ে মিশ্রণ করার পরে খাবার সোডা দিই। খাবার সোডা না দিলে আবার গরুর বিপাকীয় সমস্যা হজম হবে না। আবার সেখানে রুমেনে দিই, জাইন এনজাইম এই ধরনের দিই। প্রত্যেকটা এই যে উপাদানের কথা বললাম, প্রতি 100 কেজির জন্য 100 গ্রাম করে আপনারা দিবেন। এটা হচ্ছে নিয়ম, প্রতি 100 কেজির জন্য 100 গ্রাম করে আপনারা রেশিও তৈরি করবেন। আর এই গরুগুলোকে আমার যে খাদ্য খরচটা, সেই খাদ্য খরচটা কিন্তু একটু বেশি আমি বাড়িয়ে দিয়েছি। তার কারণ আমি টার্গেট করতেছি আগামী ঈদুল আজহা যতটুকু হয় আমি চেষ্টা করতেছি। আমি আপাতত গরুগুলোকে 1.5 কেজি সকালে, 1.5 কেজি রাত্রে দিচ্ছি। তো ইনশাআল্লাহ গরুর রেজাল্ট অলরেডি আসা শুরু হয়েছে। তার কারণ আমাদের খামারে আসলে তো হুট করে গরু একদিনে মোটা তাজা হবে না। এটা গরু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হলে গরুগুলো অনেক সময় কয়েকদিন খায় না, কিংবা দুশ্চিন্তায় ভোগে, ভয়ে পায়, বিভিন্ন ধরনের একটা সমস্যা হয় আর কি। যেহেতু একটা প্রাণী, অবলা প্রাণী, তাদের কিন্তু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। দর্শক বন্ধুরা, পাশাপাশি আপনারা গরুকে সবসময় একটা জিনিস রাখবেন, সেটা হলো যে একটু ফাঁকা ফাঁকা করে বেঁধে রাখবেন, যার জন্য একটা গরুর সঙ্গে আরেকটা গরু এভাবে মানে বডি কন্ট্যাক্ট না হয়। বডি কন্ট্যাক্ট হলে আবার আরেকটু সমস্যা হয়। ষাঁড় গরুগুলো আমি ফাঁকা করে রাখছি, গাভী গরুগুলো ফাঁকা করে রাখি। তো আমরা ষাঁড় গরুর পাশাপাশি আমরা যে ষাঁড় গরুগুলো আপনারা খামারে দেখছেন, আমি কিন্তু এই গরুগুলোকে কোনো ইঞ্জেকশন দিইনি, কোনো জিঙ্ক দিইনি, শুধুমাত্র কৃমিমুক্তকরণ, এমনকি লিভার টনিকও দিইনি। আমার গরু একদমই সব ফ্রেশ। আমি কুরবানিতে মোটামুটি 3 থেকে 4টা গরু বিক্রি করতে পারি, তার মধ্যে 1, 2 আর ওই যে লাল বাহাদুর 3, এই 3টা গরু আমি কুরবানিতে বিক্রি করতে পারি। এগুলো সার অলরেডি ট্রেনিং হচ্ছে, হয়তো আর মাসখানেকের মধ্যে 100% না হলেও মোটামুটি কাছাকাছি 80% কিংবা 85% চলে যাবে। তো আমি ইঞ্জেকশন যদি দিতাম কিংবা আগের থেকে যদি এই ধরনের পরিকল্পনা থাকতো, তাহলে গরুগুলো আরও দ্রুত মোটা তাজা করা সম্ভবপর হতো। সুপ্রিয় দর্শক, তো এতক্ষণ ধরে আমি এই যে ফিডের রেশিও সম্পর্কে বললাম। আপনারা অনেকে জানেন যে মিক্সিং ফিড যদি আপনারা অনেকে না পান বিভিন্ন জায়গায়, তাহলে আপনারা কী ধরনের ফিড খাওয়াবেন। আমি আপনাদেরকে একটা উপদেশ দিই, আপনারা কখনোই ব্রয়লারের ফিড খাওয়াবেন না গরুকে। অনেকে গরুকে ব্রয়লারের ফিড খেয়ে গরু মোটা তাজা করতেছে, বিশেষ করে ষাঁড় গরুগুলো, কুরবানিগুলোকে, সেগুলো কাজ আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে রিস্কি পড়ে যাবেন। তার কারণ ব্রয়লার ফিডের প্রোটিনের পরিমাণ যদিও স্বাভাবিক আছে, কিন্তু তারপরেও সেটা কিন্তু খুব স্বল্পমেয়াদী একটা জিনিস। অতএব এটা পরিত্যাগ করে আপনারা জেনারেলি আমি যেভাবে বলতেছি সেভাবে লালন পালন করতে পারেন। অথবা বাংলাদেশের বাজারে খ্যাতিমান কিছু সংখ্যক পোলট্রি ফিড কিংবা ক্যাটেল ফিড যে ফিডগুলো রয়েছে, আমি নাম বলবো না, এসিআই, তারপর হচ্ছে কাজী, নারিশ, এই ধরনের যে কোম্পানি যে মোটা তাজাকরণের যে ফিডগুলো রয়েছে সেগুলো দিয়েও আপনারা মোটা তাজা করতে পারবেন। এই সমস্ত ফিড প্রতি গরুকে 1.5 কেজি সকালে, 1.5 কেজি করে রাত্রে দিলে তারপর ওই 100% আমি যেভাবে খাওয়াচ্ছি তুলনামূলক তার চেয়েও ভালো রেজাল্টও পেতে পারেন। তবে খরচটা একটু বেশি হয়। অবশ্যই আপনাদের কাঁচা সবুজ ঘাস থাকতে হবে, সাইলেজ থাকতে হবে সারের জন্য। তার কারণ এগুলো যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রায় 1 বছর যাবত আমি এই গরু লালন পালন করে আসতেছি, সুতরাং বুঝতেই পারতেছেন খরচটা কীরকম হয়েছে। তো আজকে আর কথা বলবো না। আজকে যে মেইন তথ্যগুলো ছিল জিঙ্ক সালফেট এবং ইনজেকশন সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের উপকারী আছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করি। পাশাপাশি যারা চ্যানেলটি দেখলেন এতক্ষণ ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করলে একটাবার ধন্যবাদ দিয়ে খুশি হবো আর কি। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।